হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আবার একটা নতুন নোটিফিকেশন রিলিজ করে দিয়েছে এবং কিছুদিন আগে শর্ট নোটিফিকেশনে তারা বলেছিল যে আরআরবি এনটিপিসি এবার দুটো আলাদা আলাদা পার্টি হবে, একটা গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য, একটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য। সো আন্ডার গ্র্যাজুয়েট যে ভ্যাকেন্সিটা আছে সেটা আরআরবি তাদের রিলিজ করে দিয়েছে, কালকে নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং আমার সাথে নোটিফিকেশনটা এখন খুলে রাখা আছে। তো আরআরবি যে নোটিফিকেশনের সামনে তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এটার যে ফর্ম ফিল আপ শুরু হবে 21 তারিখ থেকে 21/9/2024 এবং তোমাদের ক্লোজিং ডেট 20 তারিখ 20/10 অব্দি, এক মাস ধরে ফর্ম ফিল আপ চলবে এবং তার বাকি ডিটেলস তোমরা এখানে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। এবং ভ্যাকেন্সি নিয়ে আমি তার পরের পেজে লেখা আছে, আমি ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। দেখো এবার টোটাল যে ভ্যাকেন্সি বেরিয়েছে 3445টা ভ্যাকেন্সি এবার আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে বের করেছে। ভ্যাকেন্সি অনেক কম, যেটা লাস্ট নোটিফিকেশন বেরিয়েছিল সেইখানে টোটাল প্রায় 10,000 10,500 মতো ভ্যাকেন্সি ছিল। এইবারে সেই ভ্যাকেন্সিটা প্রায় 1/3 ডাইরেক্ট করে দিয়েছে। সো কম্পিটিশন অনেকটা টাফ হবে। কম্পিটিশন কতটা হতে পারে সেটা নিয়ে একটু পরে বলছি। সবার আগে একটু ভ্যাকেন্সিটা অ্যানালাইসিস করা যাক এবং কী কী পোস্ট আছে সেটা অ্যানালাইসিস করা যাক। তো সবার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টে পোস্ট এবার আরআরবি রিলিজ করেছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য। প্রথমটা যা আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এটা যেটা হয়ে গেল তোমরা সবাই জানো, টিকিট ক্লার্ক যারা তোমাদের টিকিট কাউন্টারে বসে, এটাই লেভেল 3 এর এটা পোস্ট। স্যালারি এটার বেসিক হচ্ছে 21,700 এবং এটা এই 4টে পোস্টের মধ্যে স্যালারি সব থেকে বেশি। এরপর এটা আছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই দুটো পোস্ট পুরো ক্লার্কিয়াল পোস্ট। যেটা অ্যাকাউন্টস ক্লার্ক হয়ে গেল, এটা তোমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করবে এবং এগুলো সব জুনিয়র ক্লার্কের পোস্ট। যেটা সিনিয়র ক্লার্ক, যেটা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশনের মাধ্যমে সিলেক্ট হবে তাদের আন্ডারে তোমরা করবে। এবং সেম জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যারা সিনিয়র ক্লাস সিলেক্ট হবে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশনের মাধ্যমে তাদের আন্ডারে তোমরা কাজ করবে। এরপর আরেকটা যেটা পোস্ট আছে ট্রেন্স ক্লার্ক, এটা যেটা হয়ে গেল, এই পোস্টের সম্বন্ধে অনেক কত কিছু জানে না, ঠিক আছে। এটা সম্বন্ধে আমারও খুব বেশি আইডিয়া নেই, তবু যেটুকু জানি আমি বলছি। এটা অ্যাকচুয়ালি তোমাদের পোস্টিং হয় স্টেশন মাস্টারের আন্ডারে অথবা যেটা ইয়ার্ড আছে ইয়ার্ডের আন্ডারে। ট্রেন কতগুলো ইয়ার্ডে যতগুলো ঢুকলো বেরোলো বা এইসব ট্রেনে যাবতীয় যত হিসাব খাতা মেনটেন করা, স্টেশন মাস্টারের কিছু কিছু মানে ডকুমেন্টেশন মেনটেন করা, এইসবই তোমাদের মেনলি কাজ হবে। এই জবটা অতটা সম্বন্ধে কেউ জানে না এবং এই জবটার সম্বন্ধে ডিটেলসে পরে জানলে আমি আবার একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো এই জব পোস্টটার সম্বন্ধে। তো এই 4টি পোস্টই মোটামুটি আছে। সব থেকে যেটা বেশি ভ্যাকেন্সি এবার আছে সেটা কমার্শিয়াল কাম টিকিট যেটা ক্লার্ক আছে তারই সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। এবং তোমরা পোস্ট প্রেফারেন্স দিতে পারো, প্রথম লেভেল 3 তারপরে লেভেল 2 এর দুটো পোস্ট যেমন ইচ্ছে সাজাতে পারো। সবই ক্লার্কিয়াল পোস্ট, অফিস পোস্ট এখানে, ঠিক আছে, অসুবিধা নেই। শিফটিং ডিউটি হবে তোমার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, আর ট্রেন ক্লার্কটাও মেবি এখানে শিফটিং ডিউটি, এটা থেকে আমার জানা নেই। আর বাকি যে দুটো পোস্ট আছে হচ্ছে 2 আর 3 নম্বর যে পোস্ট আছে সেটা অফিস ডিউটি, মানে তোমার 10টা থেকে 6:30 এই তোমার ডিউটি হতে চলেছে। তো এই ভ্যাকেন্সি সম্বন্ধে বললাম। এবার তোমাদের কম্পিটিশন কেমন হতে চলেছে সেটা সম্বন্ধে একটু আইডিয়া দিচ্ছি। দেখো আরআরবি অনেক তো ভ্যাকেন্সি বের করলো, কিন্তু সব থেকে বেশি যদি কোনো কম্পিটিশন হয়ে থাকে এই এক্সামটাই হবে। তার আমি কারণ বলে দিচ্ছি। এটার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া হলো তুমি 12 পাস অথবা 12 ইকুইভ্যালেন্ট যে কোনো পাস হলেই হবে, ঠিক আছে। তার মানে কি, তুমি নর্মাল এইচএস পাস হতে পারো, তুমি এখানে 10+ ডিপ্লোমা করে থাকতে পারো, বিভিন্ন পাস, বা নর্মাল তুমি জাস্ট 12 পাসই, আর্টস সায়েন্স কমার্স ম্যাটার করছে না, তারপরে হায়ার ডিগ্রি যা করলেই 12 পাস করলেই তুমি এক্সামটা দেওয়ার জন্য এলিজিবল। তার মানে কি, তোমার কোনো স্পেশাল কিছু লাগছে না। এবার 12 পাস স্টুডেন্ট আমাদের ইন্ডিয়াতে কয়েক কোটি এখন আছে, তো মোটামুটি সবাই এক্সামটা ভরতে পারবে। যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারা তো গ্র্যাজুয়েশনটা ভরতেই পারবে, সাথে সাথে এটাকেও ভরতে পারবে। কিন্তু যারা আন্ডার গ্র্যাজুয়েট, যারা কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছে, তারা কিন্তু গ্র্যাজুয়েশন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তারা অনলি আন্ডার গ্র্যাজুয়েটই ভরতে পারবে। কিন্তু গ্র্যাজুয়েট যারা আছে তারা দুটো আলাদা আলাদা ভরতে পারবে, দুটো এক্সাম তারা আলাদা আলাদা দিতে পারবে। তো যারা গ্র্যাজুয়েট তাদের কাছে একটা ডুয়াল অপরচুনিটি, দুটো আলাদা এক্সাম দিয়ে আলাদাভাবে ক্র্যাক করার জন্য। যদি কোনো কারণে গ্র্যাজুয়েশনটা নাও হয়, আন্ডার গ্র্যাজুয়েটটা হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে গ্র্যাজুয়েশন থেকে আন্ডার গ্র্যাজুয়েটেই আলটিমেটলি কম্পিটিশনটা বেশি হয়, কাট অফটা বেশি যাবে। কোশ্চেনটা একটু ইজি হয় আন্ডার গ্র্যাজুয়েটে, কোশ্চেনটা আবার ইজি হয় বলেই এক্সামটা আলাদা করেছে, প্লাস এখানে কম্পিটিশনটা আরও বেশি হবে। তো এটার কাট অফই আমার আলটিমেটলি বেশি হবে বলে মনে হচ্ছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, নাও হতে পারে। তো কম্পিটিশন প্রচুর টাফ হবে। তোমরা যারা যারা প্রিপারেশন আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে করতে চাও, যারা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, বা যারা অলরেডি এনটিপিসির গ্র্যাজুয়েশনের যে প্রিপারেশন শুরু করে দিয়েছো, তো আরও ভালো করে প্রিপারেশন করো। বা যারা আন্ডার গ্র্যাজুয়েট আছে তারা খুব ভালো করে প্রিপারেশন করো। তোমরা আজ বা কাল থেকে প্রিপারেশনে লেগে যাও, ঠিক আছে। প্রিপারেশন মেটেরিয়াল কী কী লাগবে বা না লাগবে সেটা আমি আমার চ্যানেলে মেটেরিয়াল সব প্লেলিস্ট আকারে দিয়ে দেবো, ঠিক আছে। আমার চ্যানেলে অনেক প্লেলিস্ট আরবি যেই জন্য দেওয়া আছে, এনটিপিসিটা আমি আপডেট এই রবিবারের মধ্যেই করে দেবো। তো তোমাদের কন্টেন্ট নিয়ে ভাবতে অসুবিধা হবে না। তাছাড়াও যদি তোমরা পার্সোনাল গাইডেন্স চাও, যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দেবে এবং পার্সোনাল গাইডেন্সটাকে এক্সাম শেষ হওয়া অবধি যে তোমাদের পার্সোনাল গাইড করবে ডেইলি টু ডেইলি বেসিসে, তোমরা আমাকে মেসেজ করতে পারো
পারো টেলিগ্রামে, আমার টেলিগ্রাম আইডি ERRBSSC। আর আমার এই পার্সোনাল গাইডেন্স নিয়ে একটা কমিউনিটি পোস্টও করা আছে, যেটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম। ওই কমিউনিটি পোস্টে তোমরা দেখে আমাকে মেসেজ করতে পারো, যেহেতু আন্ডার গ্র্যাজুয়েটের এইটা পোস্টের ভ্যাকেন্সিটা তোমাদের আজকেই বেরোলো, কালকেই নোটিফিকেশান বেরিয়েছে। তো আমি 27 তারিখ অবধি তোমরা যারা যারা মেসেজ করবে তাদের সবাইকে নিয়ে আমি গ্রুপ বানাবো। তো যাদের যারা ইন্টারেস্টেড কমিউনিটি পোস্টটা ফার্স্টে পড়বে, তারপরে আমাকে মেসেজ করবে, ঠিক আছে? আমি তাই সবাইকে আমার গ্রুপে জয়েন করে নেবো এবং একসাথে সবাইকে নিয়ে প্রিপারেশন করাবো। তো এই হলো তোমাদের বেসিক ভ্যাকেন্সি সম্বন্ধে ডিটেলস। এবার তোমাদের চলে আসা যাক তোমাদের সিলেবাস নিয়ে। সিলেবাস কি কি আছে, কি কি পড়বে, তোমাদের সিলেবাসটা এবার খুলে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখন সিলেবাস খোলা আছে। এখানে দেখো এটাও দুটি স্টেজে এক্সাম হবে, আরআরবি যেই CBT-1 যেমন এনটিপিসি গ্র্যাজুয়েট পোস্ট ছিল, সেম টু সেম এক্সাম প্যাটার্ন, কোনো চেঞ্জ নেই, ইভেন সিলেবাসেও কোনো চেঞ্জ নেই। এবং এটা এক্সাম হবে জেনারেল অ্যাওয়ারনেস 40, ম্যাথামেটিক্স 30 আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30। তো এক্সাম প্যাটার্ন পুরো সেম, টাইমও পুরো সেম। CBT-1ও সেম হচ্ছে এবং CBT-1 এর পরে এই যে সিলেবাসটা মিলিয়ে দেখবে, সিলেবাসটা এনটিপিসির গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটের কোনো পার্থক্য নেই। এবং তারপরে CBT-2 হবে, CBT-2 এর সিলেবাস সেম রেখেছে, 120 নম্বরের এক্সাম এবং যেটা প্যাটার্ন আছে প্যাটার্নও সেম, 35, 35, 70 ম্যাথ আর রিজনিং, বাকি 50 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস। তো তোমাদের এই মেনলি সিলেবাস থাকছে। যারা এনটিপিসি গ্র্যাজুয়েট জন্য তারা প্রিপারেশন করছো, আন্ডার গ্র্যাজুয়েট আলাদা কিছু পড়ার দরকার নেই, সম্পূর্ণ তারা প্রিপারেশন একই সঙ্গে হয়ে যাবে। তো যারা আন্ডার গ্র্যাজুয়েট জন্য প্রিপারেশন করবে বা অলরেডি করছে, আমার সঙ্গে কিছু ছেলে যুক্ত আছে আন্ডার গ্র্যাজুয়েট, প্রথম থেকে আমার সঙ্গে পড়ছে, তো তারা ভালো করে পড়ে যাও। হয়তো এক্সামটা গ্র্যাজুয়েটের পরে হবে, সেজন্য আলাদা নোটিফিকেশন বেরিয়েছে, আবার একসঙ্গে হয়ে যেতে পারে, বলা যায় না। কিন্তু আমার মনে হয় তোমার আর যেটা গ্র্যাজুয়েশনের CBT-1 আছে সেটা হয়ে যাওয়ার পরে এটা আলাদা হবে, এটা আন্ডার গ্র্যাজুয়েটের CBT-1 কিছুদিন পরে নেবে। তো ভালো করে পড়াশোনা করে যাও, 6 থেকে 7 মাস প্রপার প্রিপারেশন করলে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে। আর আমি তোমাদের যা গাইডেন্স দিয়ে দেবো, 6 থেকে 7 মাসে তোমরা ফুল রেডি হয়ে যাবে যদি আমাকে ফলো করো। এছাড়া আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য কন্টেন্ট প্লেলিস্ট আকারে দিয়ে দেবো, কালকের মধ্যে যেটা বললাম আপলোড করে দেবো। তোমরা সেই প্লেলিস্ট থেকে যারা ইউটিউবে ফ্রি কন্টেন্ট পড়তে চাও এবং সিলেকশন পেতে চাও, সেই প্লেলিস্টগুলো ফলো করো এবং প্রপার নোটস বানাও, তার সাথে তোমাদের আর কিচ্ছু করা লাগবে না। তোমরা কি করে প্রিপারেশন নেবে আর কি, পুরো ফুল প্রিপারেশন গাইডেন্স আমি আরআরবি এনটিপিসির একটা ভিডিওতে অলরেডি বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে ভিডিওটা আছে। তোমরা একটু 4-5 দিন পুরনো বা 1 সপ্তাহ পুরনো আমার ভিডিও দেখলেই প্রপার গাইডেন্সের একটা ভিডিও দেওয়া আছে, সেখানে কিভাবে প্রিপারেশন নেবে কি না নেবে, টেস্ট সিরিজ কীভাবে দেবে, সব ডিটেলস তোমার দেওয়া আছে। তো ওটা নিয়ে আমি নতুন করে আর বলতে চাইছি না, বললেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বা তোমরা যদি চাও যে আন্ডার গ্র্যাজুয়েটরা আবার নতুন করে কী করে প্রিপারেশন শুরু করবে, সেই ভিডিওটা আমি আবার বানিয়ে দিতে পারি, কিন্তু অনেকটা কন্টেন্ট একই হয়ে যাবে, সেজন্য আমি অ্যাড করছি না। তোমরা যদি কমেন্ট করে চাও তাহলে আমি হয়তো আবার একটা ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা চাও কি চাও না, নিচে কমেন্ট করে আমাকে জানাও। আর তোমরা আরও কী কী বিষয়ে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট সম্বন্ধে জানতে চাও, তো সেটা সম্বন্ধে আমাকে জানাও। এবং যে অনেকে কোশ্চেন করছিল যে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দুটো ফর্ম ফিল আপ করতে পারবে কি না, আমি আগেও বললাম আবারও বলছি, হ্যাঁ দুটোতে আলাদা ফর্ম ফিল আপ করতে পারবে এবং দুটো এক্সামে আলাদা হবে। সো এটা নিয়ে ভয়ের কিছু নেই, কিন্তু যারা আন্ডার গ্র্যাজুয়েট আছে তারা শুধু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো আন্ডার গ্র্যাজুয়েটদের এটা খুবই ফোকাস হয়ে খুবই ভালোভাবে পড়াশোনা করতে হবে। যদি তোমার মেইন টার্গেট এটাই রাখো, তাহলে তোমরা ভাববে যে তোমাদের 19-20 বছর বয়স, কেউ জাস্ট 18 বছর বয়স, তোমরা যদি ভালো করে 6-7 মাস 8 মাস পড়াশোনা করো, তোমরা মিনিমাম একটা 40,000 টাকার স্যালারি হাতে মাস গেলে পায়, 35-40,000 টাকা মিনিমাম স্যালারি তোমরা এনশিওর করতে পারবে, এটুকু আমি বলতে পারি। তো 20 বছর বয়সে 40,000 টাকাটা অনেকটাই হয়। তো যারা এই টাকাটা এমনি পড়াশোনা করতে চাও, মোটামুটি রেলের অফিসিয়াল জব পাবে এবং 40 টাকার স্যালারি পাবে, তারা সেটা মাথায় রেখে পড়াশোনা শুরু করে দাও। এত কম বয়সে কিন্তু এত ভালো স্যালারি আর কোথাও তোমরা পাবে না। শুধু তোমাদের কাজ হয় ফোকাসড হয়ে পড়াশোনা করে যাও, এবং আমি যে কন্টেন্টগুলো দেবো, যে আমার সঙ্গে প্রিপারেশন করলে আমি যে কন্টেন্ট দিয়ে দেবো, অথবা ইউটিউবে যেগুলো দিচ্ছি সেগুলো শুধু পড়ে যাও তোমরা। ইউটিউব আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তাহলে তোমাদের লাস্ট অবধি প্রিপারেশন খুব ভালোভাবে হয়ে যাবে এবং কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যারা আরেকটা জিনিস বলতে চাই, যারা আন্ডার গ্র্যাজুয়েট আছো, অনেকে হয়তো 12 বাংলা মিডিয়ামে পাস করেছো, আমি বাংলা মিডিয়ামে পড়েছিলাম 12 অবধি, এবং তারপরে তারা যে অনার্স যখন পড়ছে তাদেরও বাংলাটাই বেশি পড়া হয়, হিন্দি লেকচারসে অতটা বেশি তারা হ্যাবিচুয়েটেড নয়। তাদের বলবো তোমরা একটু হিন্দি লেকচার শোনা বা দেখা প্র্যাকটিস করো, কারণ হিন্দি লেকচার তোমরা দেখতে গেলে মার্কেটে অনেক তোমরা ফ্রিতে অ্যাভেলেবেল ফুল লেকচার সব কিছু পেয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করলে খুব ভালো ভালো কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, তোমাদের কন্টেন্টের জন্য চারিদিক ছুটতে হবে না। শুধু তোমাদের কি হবে, একটু হিন্দিতে হ্যাবিচুয়েট হতে হবে। হিন্দিতে পড়ায় তোমরা একটু ভালো করে বুঝলে সব বুঝতে পারবে এবং তোমাদের মতো করে বাংলায় জিনিসটা লিখে দিতে পারবে, তোমার নোটসগুলো বাংলায় লিখে দিতে পারবে। এখানে লম্বা থিওরি লেখার কোনো ব্যাপার নেই, তোমরা শর্ট নোট মতো বানিয়ে নেবে প্রত্যেকটা সাবজেক্টের, যেটা তোমরা পড়বে। ধরো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই যে সাবজেক্টগুলো পড়বে তোমরা বাংলায় নিজেদের মতো মডিফাই করে লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বা ম্যাথ রিজনিংও যেগুলো করবে, স্যাররা যেটা পড়ায় ইংলিশে কোশ্চেন লেখা থাকে, হিন্দিতেও বলে, হিন্দিতে কোশ্চেন লেখা থাকে, তোমরা ইংলিশ কোশ্চেনটা লিখবে, ঠিক আছে? যে ইংলিশ কোশ্চেন লিখে তোমরা বাংলার সলিউশন করবে, যে ম্যাথের কথা বলছি বা রিজনিংয়ের কথা বলছি, তাহলে তোমাদের প্র্যাকটিস প্রথম কিছুদিন অসুবিধা হতে পারে, কিন্তু পরে সেটা হ্যাবিট হয়ে গেলে
দেখবে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হচ্ছে, কারণ কন্টেন্ট অনেকটা ভালো তোমরা হিন্দিতে পেয়ে যাবে। বাংলায় হয়তো হয়তো আছে, আমি জানি না, কোনো ভালো কন্টেন্ট করার জানা থাকলে যেখানে ফুল সিলেবাস কমপ্লিট করিয়েছে সেটা কমেন্ট করে আমাকে জানাও, আমি তার চ্যানেল একবার ভিজিট করে আসবো। আর যদি তার ভালো থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো ওনাকেও ফলো করার জন্য, কারণ বেঙ্গলের কোনো ক্রিয়েটার যদি এরকম পড়াচ্ছে বাংলায় তাকে সবসময় আগে সাপোর্ট করবো আমি। আমি জানি না বলে তোমাদের কাছে জানতে চাইছি, কেউ জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো এরকম করে প্রিপারেশন করবে এবং আমি তোমাদেরকে গাইড করে যাবো, কোনো অসুবিধা আশা করছি হবে না। এবার চলো এক্সাম রিলেটেড আরও কিছু স্পেশাল টপিক সম্বন্ধে ডিসকাস করা যাক। এবার তোমরা একটু মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেখে নাও। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো, তিনটে স্ট্যান্ডার্ড মেনলি আছে, A3, C2 আর B2। যেবার তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা আমি খুলে দেখাচ্ছি। যেটা তোমাদের A3 পোস্ট আছে, এটা খুবই কম পোস্ট আছে, এটা একটু মেডিকেল স্ট্যান্ডার্ডটা ভালো দরকার। এখানে তোমাদের 2D এর বেশি এক্সেপ্ট করলে হবে না, যাদের পাওয়ার 2 এর মধ্যে আছে তারা এই ভ্যাকেন্সিটার জন্য এলিজিবল হবে। তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু মেডিকেলে এই ভ্যাকেন্সিটা না পেলে তোমরা হয়তো এই পোস্টটা পাবে না, অন্য কোনো পোস্ট পাবে, তোমাদের ফার্স্ট চয়েস থাকলো। এবং এখানে আরও কেউ চেক করা হয়, যেমন কালার ভিশন চেক করা হয়, বাইনাকুলার ভিশন, নাইট ভিশন, এগুলো চেক করা হয়। তো এইটা একটু মেডিকেল যেটা স্ট্যান্ডার্ড বাকিদের থেকে একটু হাই। এরপর যেটা B2 স্ট্যান্ডার্ড আছে, সেখানে তোমাদের যদি চাকরির পাওয়ার 4D অবধি থাকে, 4 অবধি থাকে, তাহলে তোমরা এর জন্য এলিজিবল হবে। এবং এখানে তোমরা দেখো কি কি মেডিকেল টেস্ট আছে, এখানে যা বাইনাকুলার ভিশন আছে এটা তোমাদের দরকার হবে। তারপরে C2 পোস্টগুলো আছে, ক্লার্কিয়াল পোস্ট যেগুলো আছে মেনলি, সেগুলোতে ভিশন অতটা ম্যাটার করে না। এখানে দেখো আই ভিশন সম্বন্ধে কিছু লেখাও নেই, যে 6/12 হলেই তোমাদের হবে। তো যাদের আই ভিশনের একটু প্রবলেম আছে, যে চোখের পাওয়ার বেশি আছে, তারা এই পোস্টটা ক্লার্কিয়াল পোস্ট পেয়ে যাবে। ক্লার্কিয়াল পোস্ট নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার এজ লিমিটটা একবার তোমরা দেখে নাও। এজ লিমিট আমার খোলা আছে, দেখো এজ গ্রুপ, যেহেতু এটা আন্ডার গ্রাজুয়েট পোস্ট, তো 18 বছর থেকে 33 বছর এজ লিমিট এটা তোমাদের দেওয়া আছে। এবং যেটা আপার লিমিট, আপার কাট অফ এজের, এবং লোয়ার কাট অফ সেটাও দেওয়া আছে। মানে লোয়ার কাট অফ থেকে কম, মানে 1/1/2007 এর পরে যারা জন্ম করেছে তারা এক্সাম দিতে পারবে না। আবার এদিকে দেখো 2/1/1992, তার আগে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এক্সামটা দিতে পারবে না, জেনারেলের কথা বলছি। তো এটা আমাদের কাট অফ দেওয়া আছে। তো এই ডেটের মধ্যে যারা লাইক করছো তারা সবাই এক্সাম দেওয়ার জন্য এলিজিবল। এবার তোমাদের আরেকটা দেখাচ্ছি এক্সামিনেশন ফি, যেটা হয়ে গেল। এক্সামিনেশন ফি যেটা আছে, যারা আমাদের জেনারেল ক্যান্ডিডেট তারা 500 টাকা, আর বাকি যত ক্যান্ডিডেট PWD আছে, ফিমেল আছে, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST বা অন্যান্য মাইনরিটি কমিউনিটি, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ক্লাস, সবার জন্য ফিস 250 টাকা। এবং যে দেখো এর টাকাগুলো কিন্তু 500-250 নিচ্ছে, মানে এই না রেল সম্পূর্ণ রেখে দিচ্ছে। এর মধ্যে যারা হচ্ছে 250 টাকা দিচ্ছে তাদের ফুললি রিফান্ডেবল, যারা 500 টাকা দিচ্ছে 400 টাকা তাদের মধ্যে রিফান্ডেবল। এবং 400-100 এত টাকা রেল কেন নিচ্ছে, তার মেনলি কারণ হলো যারা ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ হিউজ ক্যান্ডিডেট করে, কিন্তু তার মধ্যে খুবই কম ক্যান্ডিডেট আছে যারা তোমাদের মানে এক্সাম দিতে যায়। প্রায় 40% to 50% ক্যান্ডিডেট যারা এক্সাম দিতেই চায় না CBT1। সো রেল এই বিষয়ে স্ট্রিক্ট বলেই সবার কাছ থেকে বেশি করে টাকা নেয়, এবং যদি তুমি এক্সাম দিতে না যাও তোমার টাকাটা আর ফেরত পাবে না। তো এই জন্য যারা ফর্ম ফিল আপ করবে সবাই এক্সাম দিতে যাবে, প্রিপারেশন থাক বা না থাক, অন্তত টাকাটা তোমরা ফেরত পাবে। আর তোমাদের CBT1 CBT2 নিয়ে আরেকটা কনফিউশন আমি ভিডিওতে ক্লিয়ার করে দিই। CBT1 তোমরা চাইলে তোমাদের হোম জোন বা বাড়ির আশেপাশে যে এক্সাম সেন্টার হয় সেখানে দিতে পারবে, ঠিক আছে। কিন্তু CBT2 তোমরা যেই জোন সিলেক্ট করবে সেই জোনেই তোমাদেরকে এক্সাম দিতে হবে। তো তোমরা সেই হিসাবে জোন সিলেক্ট করো। আর জোন সিলেকশন আমি সবাইকেই বলবো, সাজেস্ট করবো যে বাড়ির আশেপাশে যদি ভ্যাকেন্সি ঠিকঠাক থাকে সেখানেই তোমরা অ্যাপ্লাই করো। কারণ একটাই বলছি, জব পেয়ে গেলে তোমরা প্রথম পোস্টিং তাহলে বাড়ির আশেপাশেই পাবে। না হলে কি হয়, তোমরা ধরো জব দূরে কোথাও অ্যাপ্লাই করলে সেখানে পেয়ে গেলে প্রথম 2-3 বছর সেখানে গিয়েই থাকতে হবে, এবং 2-3 বছরের আগে তোমরা ট্রান্সফার সহজে পাবে না, নিজের বাড়ির আশেপাশে জোনে আসার চান্স পাবে না সহজে। তো 2-3 বছর ওখানে থাকতে হবে। এবার অনেকেই আছো যে বাড়িতে থেকে সারাদিন মানে সারা জীবন বড় হয়েছো, বাইরে হট করে একটা নতুন অ্যাটমসফিয়ারে গিয়ে তোমরা হয়তো মানিয়ে নিতে পারবে না, সেখানে অনেক অসুবিধা হতে পারে। তো হোম জোনে অ্যাপ্লাই করা বেটার, এবং ভালো করে যদি তোমরা পড়াশোনা করো হোম জোনে সিলেকশন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এটা সাজেস্ট করবো, বাড়ির আশেপাশে ভ্যাকেন্সি ঠিকঠাক থাকলে তোমরা একটু ঠিকঠাক ভ্যাকেন্সি থাকলে অ্যাপ্লাই করে দিও, অসুবিধা নেই, ভালো করে পড়াশোনা করবে, সিলেকশন পেয়ে যাবে। তো আশা করছি এক্সামের ভ্যাকেন্সি সম্বন্ধে এবং এক্সামের কী কী পোস্ট আছে সে সম্বন্ধে একটা বেসিক ডিটেলস এবং এক্সাম কী করে দেবে, প্রিপারেশন করে করবে, সেটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হলো। এবার পোস্ট প্রিফারেন্স নিয়ে অনেকে কোশ্চেন আমাকে আলাদা করে, ভিডিওতে আমি বলেই দিচ্ছি। মোটামুটি যারা নর্মাল স্টুডেন্ট, যারা জব চাও, তারা লেভেল 3টা আগে দিও, এবং যেমন প্রেফারেন্স সাজানো আছে 1, 2, 3, 4 সেম দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। এবং যারা মনে করো অফিসিয়াল নর্মাল ক্লার্কিয়াল পোস্টে করবে, যাদের একটু অ্যাকাউন্টিংটা ভালো বা অ্যাকাউন্টস ক্লার্ক হতে চাও না, তারা 3 নম্বরে যে পোস্ট আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেটাকে আগে দিতে পারো, সেটা 2 নম্বরে দিতে পারো, এবং অ্যাকাউন্টস ক্লার্কটা 3 নম্বরে দিতে পারো। এবং যারা শুধু হেডকোয়ার্টার পোস্টিংয়ে চাও, তারা হচ্ছে গিয়ে 2 আর 3 নম্বর পোস্ট দুটো আছে সেই দুটো আগে দিও। তাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্করা দেওয়ার দরকার নেই, কারণ যে কোনো স্টেশনে তোমাদের পোস্টিং পড়তে পারে। এবং 2 আর 3 নম্বর যে পোস্টে আছে সেটা তোমাদের হেডকোয়ার্টারে পোস্টিং পড়বে, বা মেন শহরের বিভিন্ন জায়গাতেই পোস্টিং পড়বে। তো তারা এই পোস্টগুলো আগে দিতে পারো। তাছাড়া এখানে বিশেষ কিছু নেই, এইটুকুই বলার ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তোমরা লাইক করো, যারা যারা এক্সাম দেবে বা যারা NTPC এক্সাম দিতে চাও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই একটু আইডিয়া
আইডিয়া হয় এক্সামটার সম্বন্ধে। এবং আরও কিছু নতুন জানতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমি তোমাদের যতটা পারবো ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে একটা নতুন ভিডিওতে নতুন টপিকের উপর দেখা হবে। তো টাটা।